আবারও সংশোধন হবে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে উৎপাদন অংশীদারি চুক্তি। রাজনৈতিক অনিশ্চয়তাই অনীহার কারণ মত বিশ্লেষকদের। পরীক্ষামূলক পাইপলাইনে চট্টগ্রাম থেকে জ্বালানি তেল আসছে ঢাকায়। মার্চে বাণিজ্যিক পরিবহন শুরুর আশা বিপিসির। মার্চে মিলবে না আইএমএফের অর্থ। ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি মিলতে পারে জুনে, জানালেন অর্থ উপদেষ্টা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছে আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বিদেশি প্রতিষ্ঠানগুলোর দরপত্র জমা না পড়ার কারণ পর্যালোচনা করেছে পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটি উৎপাদন অংশীদারি চুক্তি পিএসসির ধারায় কিছুটা সংশোধন করে আবারও দরপত্র আহ্বান করতে চায়। যদিও চুক্তিতে আর কোনো আর্থিক সুবিধা দেওয়ার বিপক্ষে বিশেষজ্ঞরা। তাদের মতে রাজনৈতিক অনিশ্চয়তাই বিনিয়োগকারীদের অনীহার মূল কারণ। জ্বালানি খাতের মহাপরিকল্পনা বলছে ২০৩০ সাল নাগাদ স্থলভাগে গ্যাস উত্তোলন নামতে পারে ১৮০ কোটি ঘনফুটের নিচে। সে সময় চাহিদা দাঁড়াবে ৫০০ কোটি ঘনফুটে। এ ঘাটতি মেটাতে এলএনজির পাশাপাশি সমুদ্রে অনুসন্ধান জরুরি। ২০২৩ সালের জুলাই মাসে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে উৎপাদন অংশীদারি চুক্তি চূড়ান্ত হয়। আগের চেয়ে বিদেশি বিনিয়োগকারীদের গ্যাসের হিস্যা বাড়ে দামও। দেয়া হয় নানা রকম কর সুবিধা। গত বছর ৫৭ বিদেশি প্রতিষ্ঠানকে আহ্বান করা হয়। সে সময় ৭ কোম্পানি জরিপের তথ্য উপাত্ত দরপত্রের নথি কিনলেও জমা দেয়নি কেউ। পরে ৯ ডিসেম্বর পর্যন্ত ৩ মাস সময় বাড়িয়েও সাড়া মেলেনি। টেন্ডারার তাদের কাছে আমরা মতামত চাইলাম, কেন আপনারা ড্রপ করলেন না? রিলেটেড বিশেষজ্ঞ আছেন, তাদের কাছে থেকেও আমরা মতামত চাইলাম। দেশের স্বার্থটা এখানে আমাদের ইম্পর্টেন্ট। এইটাকে ঠিক রেখে যতটুকু রিভিউ করা যায় করে আমরা খুব দ্রুততম সময় আবার টেন্ডারে যাচ্ছি। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, ব্লকের তথ্য উপাত্তের দাম বেশি রাখা, ব্লক থেকে স্টেশন পর্যন্ত পাইপলাইন নির্মাণের খরচ অন্তর্ভুক্ত না রাখা, ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড অন্তর্ভুক্ত রাখার বিষয়ে আপত্তি জানিয়েছে বহুজাতিক কোম্পানিগুলো। তবে বিদ্যমান পিএসসি যথেষ্ট আকর্ষণীয়, তাই আর্থিক কোনো সুবিধা বাড়ানোর বিপক্ষে বিশেষজ্ঞরা। অনেক রকম বিউরোক্রেটিক জিনিসপত্র আছে, তো সেগুলাকে তারা সুযোগ সুবিধা দিতে পারে। কিন্তু আমি মনে করি আর্থিক দিকটা একটু চিন্তা ভাবনা করে তাদের বিবেচনা করা উচিত যে আর্থিক সুবিধাটা বাড়ানোটা ঠিক হবে না। আমি যেটা বুঝতে পারছি, তারা যদি এখন আবার রিটেন্ডার করে, আমার মনে হয় যে পলিটিক্যাল সিচুয়েশন ঠিক না হওয়া পর্যন্ত তারা হয়তো বিড করবে না। এর আগে ২০১৬ সালে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সমুদ্রের ১২ নম্বর ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের কাজ পায় দক্ষিণ কোরিয়ার এক প্রতিষ্ঠান। যদিও পেট্রোবাংলার সাথে দামের মতবিরোধে দেশ ছাড়ে তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে মতবিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যোগ দিচ্ছি সেখানে। শহীদ হয়েছে এই স্বৈরাচারকে বিদায় করতে গিয়ে, আর তার পরবর্তীতে জাতিসংঘের যে রিপোর্টটি কয়েকদিন আগে বের হয়েছে, সেটি কম বেশি আপনারা সেই সম্পর্কে ওয়াকেফল আছেন। অর্থাৎ একটি খুব সংক্ষেপে যদি আমরা বলি, গত 15 বছরও যদি বাদ দেই, মাত্র জুলাই আগস্ট মাসেও যদি আমরা ধরি, তাহলেই বোঝা যায় যে কি পরিমাণ মানুষকে শুধু 2 মাসের আন্দোলনেই হত্যা করা হয়েছে। অর্থাৎ আন্দোলন যখন চরম মুহূর্ত, ওই অল্পটুক সময়ের মধ্যে চরম যে কোনো জিনিসের বিষয়ে চরম মুহূর্ত সময়টি অল্পই থাকে। সেই চরম মুহূর্তে সেই অল্প সময়ে 2-3 সপ্তাহের মধ্যেই কতগুলো মানুষকে শহীদ হতে হয়েছে। তাহলে আপনারা বিবেচনা করে দেখতে পারেন, গত 15 বছর ধরে কত মানুষ, শত হাজারো মানুষ যেই গুম খুনের হদিস বেরিয়ে আসছে, গুম খুনের যে ঠিকানা হিসাবগুলো বেরিয়ে আসছে, কি পরিমাণ মানুষ অত্যাচার নির্যাতিত হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে যে মানুষগুলোকে ঘিরে আমরা এখানে একত্রিত হয়েছি, তাদের পেশা, এখানে আলোচকবৃন্দ আলোচনা করেছেন, তাদের পেশার একটি অন্যতম মূল বৈশিষ্ট্য বা লক্ষ্য হচ্ছে তারা যেরকম মানুষের
দুঃখ, কষ্ট, অত্যাচার, নির্যাতনকে, অনেক কথাকে শুধুমাত্র একটি ছবির মাধ্যমে তুলে ধরতে পারেন, ঠিক একইভাবে একটি ছবির মাধ্যমে কিন্তু সমগ্র জাতিকে আশাও বা উজ্জীবিত করতে সক্ষম একটি ছবি। আমি এটি বিশ্বাস করি। একটি ছবি যেরকম সব কথা বলে দিতে পারে, অনেক লেখা বাদ দিয়ে শুধু একটি ছবি, বড় রচনা বাদ দিয়ে একটি ছবি, ঠিক একইভাবে আমরা যে ঘন্টার পর ঘন্টা রাজনীতিবিদরা বক্তব্য রাখি, বিভিন্ন গুণীজনেরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কিন্তু আমার কাছে মনে হয় একটি ছবির মাধ্যমে সম্পূর্ণভাবে একটি জাতিকে উজ্জীবিত করা সম্ভব। সম্পূর্ণভাবে সেরকম একটি ছবির মাধ্যমে একটি জাতিকে পথ দেখানো সম্ভব, দিশা দেওয়া সম্ভব। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় জার্নালিস্ট বৃন্দ, ফটো জার্নালিস্ট বৃন্দ, এই যে গত 15 বছরের যে আন্দোলন, যে সংগ্রাম, যার মধ্যে বিভিন্ন সময় ফটো জার্নালিস্ট হোক অথবা জার্নালিস্ট বৃন্দই হোক, অর্থাৎ এই পেশার সাথে যে মানুষগুলো আছেন, তারাও বিভিন্ন সময়ে জড়িত ছিলেন। বিভিন্ন কারণে, ইচ্ছা থাকলেও, পেশাগত ইচ্ছাই হোক আর নিজস্ব বিবেকের তাড়নাতেই হোক, অনেক সময় অনেক সংবাদ আপনারা প্রকাশ করতে পারেননি, অনেক ছবি আপনারা প্রকাশ করতে পারেননি। একইভাবে আপনারা যেমন পারেননি, আপনাদেরকে যেমন দাবিয়ে রাখা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীকে দাবিয়ে রাখা হয়েছিল। ঠিক একইভাবে বাংলাদেশের সমগ্র জনগণকে দাবিয়ে রাখা হয়েছিল। রাজধানীর খামারবাড়িতে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রাম থেকে ঢাকার অদূরে নারায়ণগঞ্জে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল আসছে পাইপলাইনে। এখন পর্যন্ত চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে 2 কোটি লিটারের বেশি তেল পাম্প করা হয়েছে। 5 দিনে তেল কুমিল্লা পার হয়েছে, গোদনাইল পৌঁছাবে মঙ্গলবার। বিপিসি বলছে, মার্চের মধ্যেই এ পাইপলাইনে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল পরিবহন শুরু হতে পারে। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনে ব্যবহার হয় জলপথ, সড়ক ও রেলপথ। এতে যেমন সময় ও খরচ বাড়ে, তেমনি তেল পরিবহনে হয় অপচয় ও চুরি। এসব বিবেচনায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে ফতুল্লা পর্যন্ত প্রায় 250 কিলোমিটার পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। গত মঙ্গলবার পাইপলাইনে তেল পরিবহনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। লাইন প্যাকিং নামের এই পরীক্ষায় পতেঙ্গা ডিপো থেকে 2 কোটি লিটারের বেশি জ্বালানি তেল পাম্প করা হয়েছে, যা কুমিল্লা পার হয়েছে। সিঙ্গেল শটে আমাদের চলে আসবে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ থেকে ফতুল্লা, আমাদের মেঘনার ডিপোটা ফতুল্লাতে কমার্শিয়ালি মার্চ। এটা অবশ্য আমাদের যারা কমার্শিয়ালি করবেন, আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছি, তাদের সাথে আলোচনা সাপেক্ষে এটা হয়তো টাইমটা এখনো নির্দিষ্ট হয়নি, এখনো হয় নাই। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি। তারা অলরেডি মন্ত্রণালয় থেকে আমরা অনুমোদন নিয়ে পত্র দিয়েছি। বিপিসি জানায়, বছরে 27 থেকে 30 লাখ টন ডিজেল পরিবহন করা যাবে পাইপলাইনে। এ সক্ষমতা উন্নীত করা যাবে 50 লাখ টনে। জনবলের পাশাপাশি পাইপলাইনের নিরাপত্তায় থাকছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। এটা তো ফুটা করতে পারে, তেল চুরি করার উদ্দেশ্য থাকতে পারে। কোথাও যদি এই ধরনের কোনো করতে চেষ্টা করে, এটা কিন্তু কন্ট্রোল রুমে ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে। কন্ট্রোল রুম থেকে এটা কিন্তু সে সিগন্যাল দিবে, তখন ওই স্পেসিফিক জায়গাও নির্ধারণ ওখান থেকে করে দিতে পারবে, মোর অর লেস, মোটামুটি যে কোথায় এটা হচ্ছে। প্রায় 3700 কোটি টাকায় বাস্তবায়ন করা পাইপলাইন প্রকল্পে বছরে আয় হবে 326 কোটি। পরিচালন, রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খাতে খরচ হবে 90 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে আইএমএফের চলমান ঋণ কর্মসূচির 4র্থ কিস্তির 64 কোটি 50 লাখ ডলার ছাড় আরও পিছিয়েছে। আগামী জুনে 4র্থ ও 5ম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব একসঙ্গে সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় তোলা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের 2য় দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। চলতি মাসের 5 ফেব্রুয়ারি আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে 4র্থ কিস্তির প্রস্তাব ওঠার কথা ছিল।
চতুর্থ কিস্তিতে পাওয়ার কথা 64,50,00,000 এটা পিছিয়ে গিয়েছিল আগামী 12 মার্চ পর্যন্ত। এখন তা আরও পিছিয়ে জুনে অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড সভায় তোলা হবে। বোর্ড অনুমোদন করলে তার কয়েকদিন পর 2 কিস্তির অর্থ একসঙ্গে ছাড় হতে পারে। আইএমএফ এর নেগোসিয়েশনটা হয়েছে এবং ওরা একটা বোর্ড, ওরা আমরা বলেছি যে আমাদের কিছু কিছু কাজ আছে, আমরা তারা করছি না, মার্চ একটা না, আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব, একসাথে হয়তো 2টা রিভিউ একসাথে করতে। রমজান উপলক্ষে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 30 টাকা কেজিতে 50 লাখ পরিবার চাল পাবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে এসব কথা বলেন তিনি। আসন্ন রমজান সামনে রেখে মার্চ ও এপ্রিল 2 মাসে 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেয়া হবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়। এছাড়া 30 টাকা কেজি দরে 15 কেজি করে 50 লাখ পরিবার এবং ঈদে বিনামূল্যে কোটি পরিবার 10 কেজি করে চাল পাবে। এমন আরও কিছু কার্যক্রম রয়েছে বলেও জানান তিনি। এসব চাল বাজারে দাম নিয়ন্ত্রণে বড় সহায়তা করবে বলে মনে করেন তিনি আরও বলেন, বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ করবে, কিন্তু তদারকি করবেন ডিসিরা। মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। 50 লক্ষ পরিবার সারা দেশে। এই গেল 3 লাখ টন চাল যাবে এখানে। তারপরে আপনার টিসিবির মাধ্যমে যাবে তেমনভাবে প্রায় 50 লাখ টন করে 1 লাখ। ঈদের সময়ে 1 কোটি লোক পাবে 10 কেজি করে চাল পাবে উপহার হিসেবে ফ্রি, এটা বিজিএস এরিয়াতে। রমজান মাস জুড়ে ঢাকা সহ 61 জেলা শহরে সুলভ মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, দুধ এবং গরু ও খাসির মাংস বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি জানান, রমজানে ঢাকার 25টি স্থানে সুলভ মূল্যে প্রাণীজাত পণ্য বিক্রি হবে। প্রতিদিন 2000 কেজি ড্রেসড ব্রয়লার মাংস বিক্রি হবে 250 টাকা কেজিতে, 6000 লিটার পাস্তুরিত দুধ মিলবে 80 টাকায়, 60,000 পিস ডিম বিক্রি হবে ডজন 114 টাকায়, আর 2 থেকে 2500 কেজি গরুর মাংস বিক্রি হবে 650 টাকায়। ঢাকা শহর বাদেও দেশ জুড়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ বিপণন কার্যক্রম চলবে। উপদেষ্টা আরও জানান, এবছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলবে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত। এই 58 দিন সমুদ্রে ইলিশ ও অন্যান্য মাছের আহরণ নিষিদ্ধ থাকবে। এছাড়া প্রবাসীদের কথা বিবেচনায় সৌদি আরবে এবং সংযুক্ত আরব আমিরাতে মোট 11,000 টন ইলিশ রপ্তানি করা হবে। জাপান, অস্ট্রেলিয়া, ভারতসহ অপ্রচলিত বাজারে দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাণিজ্যে চলমান উত্তেজনা বাংলাদেশের জন্য লাভজনক হতে পারে। প্রবৃদ্ধি বাড়াতে আরও উৎপাদন সক্ষমতা অর্জনের তাগিদ তাদের। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে গত অর্থবছরের প্রথমার্ধের তুলনায় চলতি অর্থবছরের রপ্তানি বেড়েছে জাপান, অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক, ব্রাজিল, চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া সহ কয়েকটি দেশে। এর মধ্যে জাপানে রপ্তানি বেড়েছে 6.27%, অস্ট্রেলিয়ায় 6.07% এবং ভারতে বেড়েছে 18.70%। ব্যবসায়ীরা বলছেন, অপ্রচলিত বাজারে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় উদ্যোগ নিলে রপ্তানি বহুগুণে বাড়ানো সম্ভব। ক্রেডিট কার্ড দিয়ে বাংলাদেশিরা সবচেয়ে বেশি খরচ করছেন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে পাড়ি জমানো নেতাদের এসব দেশে কার্ড ব্যবহার বেড়েছে। দেশের ভেতরে ও বাইরে বেড়েছে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহার। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গত ডিসেম্বরে দেশের ভেতরে ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে 15.11%। এ সময় কার্ডধারীরা খরচ করেছেন 3,215 কোটি টাকা। এদিকে বিদেশেও বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে 13.98%। খরচ করেছেন প্রায় 491 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর পলাতক নেতাদের বড় অংশ যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন। তারা সবচেয়ে বেশি খরচ করছেন ক্রেডিট কার্ডের মাধ্যমেই।
গাজীপুর টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দুপুরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা খানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ওই এলাকায় এক্স এডিশন ওয়াশিং প্ল্যান্ট নামের একটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে অভিযানের খবরে পালিয়ে যায় কারখানার কর্তৃপক্ষ। তিতাস জানায় কারখানাটি প্রতি মাসে প্রায় ৩ লাখ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করে আসছিল। অভিযানের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একটা অবৈধ ওয়াশিং কারখানার সন্ধান পেয়েছি। ওয়াশিং কারখানাটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আনুমানিক ৩ লাখ টাকার গ্যাস তারা প্রতি মাসে চুরি করত। তো আমরা এটা সংযোগ বিচ্ছিন্ন করছি এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বোরো আবাদের ভরা মৌসুমে সারের কৃত্রিম সংকটের অভিযোগ তুলেছেন কৃষকরা। চাহিদা বাড়ায় অবৈধভাবে সার মজুত করছে অসাধু চক্র। কৃষকদের অভিযোগ, নির্দিষ্ট স্থানে ডিলাররা সার বিক্রি না করে চড়া দামে অন্যত্র বিক্রি করছেন। সংকটের অজুহাতে বস্তা প্রতি দাম বাড়ানো হয়েছে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। লক্ষ্মীপুরের ৫ উপজেলায় বোরো মৌসুমের আবাদের জন্য সারের চাহিদা ৩৫,৮৬০ মেট্রিক টন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় সারের সরবরাহ পর্যাপ্ত, কোনো ঘাটতির সুযোগ নেই। তবে কৃষকদের অভিযোগ, সংকট দেখিয়ে সারের দাম বস্তায় ৪০০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন ডিলাররা। দোকান থেকে কিন্তু আমরা মার্কেটের থেকে ১৫৫০ টাকা, তারপর আমাদের খরচা সহকারে ১৬০০-১৭০০ টাকা পড়ে যায়। সারের যে দাম এবং কি কামলার যে দাম তাতে আমাদের ধানের সাথে কোনো প্রকারে পোষায় না। ব্যবসায়ীদের দাবি, পরিবহন সহ অন্যান্য খরচের কারণে বস্তা প্রতি ৫০ টাকা লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। আমরা সরকারি রেটের বাইরে যাইতে পারতেছি না, যেহেতু সার্ভিস মনিটরিং কমিটি অনেক জোরদার লক্ষ্মীপুর দেখতেছে, তো এতে যাই আমরা ক্ষতিগ্রস্ত, ডিলাররা খুবই ক্ষতিগ্রস্ত। সরকার ইউরিয়া, টিএসপি ও ডিএসএ প্রতি বস্তা ১৩৫০ টাকা, পটাশ প্রতি বস্তা ১০০০ টাকা, ডিএপি প্রতি বস্তা ১০৫০ টাকা নির্ধারণ করে দিলেও এই দামে সার পাচ্ছেন না নাটোরের কৃষকরা। বস্তায় ৪০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত বেশি দাম গুনতে হচ্ছে তাদের। কৃষকরা ন্যায্য দামে সার কিনছে এবং সুষম মাত্রার সার ব্যবহার করছে জমিতে। সার নিয়ে যদি কোনো কারসাজি হয় বা কোনো আমরা লিখিত অভিযোগ পাবো, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যশোরে সারের দাম বাড়ায় উৎপাদন খরচ বাড়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হলেও ডিলারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। টাকা বেশি দিলে আবার সার মিলতেছে, কেজিতে ৫ টাকা, কোনোটায় ১০ টাকা, এইভাবে যদি দিচ্ছি সেটা আবার সার পাচ্ছি। ঠাকুরগাঁও সদর উপজেলার ২৩টি পয়েন্টে ২৩ জন সার ডিলার থাকার কথা থাকলেও নিয়ম ভঙ্গ করে ২৭ জন নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও পৌরসভা এলাকাকে ডিলার শূন্য রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক কৃষক। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের ২ শেয়ার বাজারে সূচক বেড়েছে। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ১২.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,২১১ পয়েন্টে। ২ স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিমাণও বেড়েছে। সোমবার ডিএসসিতে লেনদেন হয়েছে ৪৪৩,৫৬ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ২৭ কোটি টাকা। হাতবদল হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত ছিল ৬৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৭১.৬৯ পয়েন্ট। লেনদেন হয় ২,৯১ লাখ টাকার শেয়ার। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।